আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, গরিবদের ক্ষমতায়নের মধ্যে দিয়ে সরকার 25 কোটি মানুষকে দারিদ্র্য সীমার বাইরে নিয়ে এসেছে। মণিপুর লোকসভা আসনের 6টি ভোট কেন্দ্রে আজ পুনর্নির্বাচন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভিডিও বিকৃত করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। ইউজিসি নেট পরীক্ষা 16 জুনের পরিবর্তে 18 জুন নেওয়া হবে। ইডেনে আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স 7 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গরিবদের ক্ষমতায়নের মধ্যে দিয়ে সরকার 25 কোটি মানুষকে দারিদ্র্য সীমার বাইরে নিয়ে এসেছে। তার পরিকল্পনা এবং কৌশল দরিদ্রদের মধ্যে এতটাই শক্তি জুগিয়েছে যাতে তারা নিজেই দারিদ্র্যকে পরাজিত করতে পারে। এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, দেশ জোট সরকারের আমলে 30 বছর ধরে এক অস্থিরতার মধ্যে দিয়ে গেছে। বর্তমানে ভারতের প্রতি সারা বিশ্বের আস্থা বৃদ্ধি পেয়েছে, কারণ 140 কোটি দেশবাসী স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা দিয়ে এক স্থিতিশীল এবং শক্তিশালী সরকার গঠন করেছে। ভারতের আয় অন্যান্য দেশের তুলনায় দ্রুত বৃদ্ধি পেয়েছে। এই 10 বছরে মুদ্রাস্ফীতির হারও ছিল সর্বনিম্ন। সমাজের কল্যাণে সরকার কাজ চালিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। নির্বাচন কমিশন আউটার মণিপুর সংসদীয় আসনের 6টি ভোট কেন্দ্রের ভোট বাতিলের নির্দেশ দেওয়ায় আজ ওই কেন্দ্রগুলিতে পুনর্নির্বাচন হবে। সকাল 7টায় ভোট শুরু হবে, চলবে বিকেল 4টে পর্যন্ত। এই 6টি ভোট কেন্দ্রের মধ্যে উখরুল জেলায় 5টি এবং সেনাপতি জেলায় 1টি কেন্দ্র রয়েছে। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভিডিও বিকৃত করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দিল্লি পুলিশ এফআইআর দায়ের করেছে। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের ডিসি সিঙ্কু শরণ সিং এর অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের করা হয়। শ্রী সিং তাঁর অভিযোগে বলেছিলেন, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি নষ্ট করার অভিপ্রায় নিয়ে কিছু বিকৃত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে, শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে যা ব্যাঘাত ঘটাতে পারে। বিজেপিও ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেছিল, এক নির্বাচনী সভায় শ্রী শাহর প্রকৃত বক্তব্য বিকৃত করে এটি তৈরি করা হয়েছে। এই ঘটনায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডিকে তলব করেছে দিল্লি পুলিশ। সংরক্ষণ তুলে দিয়ে সংবিধানের পরিবর্তন সংক্রান্ত বিষয়ে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস ভুল তথ্য ছড়াচ্ছে বলে দলের তরফে অভিযোগ করা হয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে দলের সাংসদ ব্রিজলাল অভিযোগ করেন, কংগ্রেস ধর্মীয় তোষণ করছে। কর্ণাটকে একটি বিশেষ ধর্মকে ওবিসি সংরক্ষণ দিয়েছে কংগ্রেসের আমলেই সংবিধানের সবচেয়ে বেশি সংশোধন ও পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে বিজেপি সংবিধান পরিবর্তন এবং সংরক্ষণ বাতিল করতে চাইছে বলে ফের দাবি করেছে কংগ্রেস। দলের মুখপাত্র সুপ্রিয়া শ্রীন্তে সাংবাদিকদের বলেন, লোকসভা নির্বাচনের 2টি দফার পর বিজেপি পিছিয়ে পড়েছে জেনে কংগ্রেসের ইস্তেহার সম্পর্কে ক্রমাগত ভুল ধারণা তৈরির চেষ্টা করছে। সিপিআইএম এর 2 সদস্যের এক প্রতিনিধি দল গতকাল নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে। সিপিআইএম পলিট ব্যুরো সদস্য সুহাসিনী আলী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মুরালীধরন তারা বিজেপি নেতাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনার প্ররোচনা দেওয়া এবং ভোটারদের আকৃষ্ট করতে মিথ্যে ও বিভ্রান্তিকর প্রচার চালানোর অভিযোগ করেন। অন্যান্য দলের এই সংক্রান্ত অভিযোগের বিষয়েও তারা কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। পশ্চিমবঙ্গে নির্বাচনী হিংসা এবং ডিপ ফেক ভিডিও নিয়ে বিজেপির এক প্রতিনিধি দল নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে গতকাল দেখা করে। পরে প্রতিনিধি দলের অন্যতম সদস্য কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার ক্রমাগত হিংসাত্মক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, যা কোনোভাবেই সহ্য করা যায় না। वहाँ की टीएमसी पार्टी ने वायलेंस को अपना एक हथियार बना के रखा है, अपना एक नॉर्मल आदत बना के रखी। उसके विरोध में भी आज इलेक्शन कमीशन में शिकायत की है। इलेक्शन फ्री एंड फेयर हो, ऐसा भारतीय जनता पार्टी हमेशा प्रयास करती है, इसीलिए आज इलेक्शन कमीशन ने बात रखी। বিজেপির হয়ে ধর্মের নামে ভোট চাওয়ার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 6 বছরের জন্য প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার একটি আবেদন দিল্লি হাইকোর্ট গতকাল খারিজ করে দিয়েছে। মামলাকারীর এই অভিযোগের ব্যাপারে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেবার আগেই আদালতের দ্বারস্থ হওয়া পুরোপুরি ভুল পদক্ষেপ বলে হাইকোর্টের পর্যবেক্ষণ। কমিশন ওই মন্তব্যের ব্যাপারে বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে চিঠি দিয়ে তারকা প্রচারকদের বক্তব্যের সর্বোচ্চ মান বজায় রাখা সুনিশ্চিত করতে বলেছে। লোকসভা নির্বাচনের 3য় ও বাকি দফাগুলির জন্য প্রচার জমে উঠেছে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মহারাষ্ট্রের সোলাপুর ও সাতারে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নেন। সোলাপুরের এক জনসভায় তিনি বলেন, কংগ্রেস সর্বদা তপশিলি জাতি ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। সংবিধান পরিবর্তন সংক্রান্ত বিরোধীদের অভিযোগ খণ্ডন করে শ্রী মোদী বলেন, তাঁর সরকার কারো অধিকার কেড়ে নেয়নি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সংযোগ স্থাপনই হল বিজেপির লক্ষ্য। এর আগে কর্ণাটকের বাগলকোটে
দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নেন শ্রী মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল বিহারের ঝাঝারপুর লোকসভা কেন্দ্রের নারাহিয়ায় এক জনসভায় যোগ দিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার সমাজের গরিব, পিছিয়ে পড়া শ্রেণী ও দলিতদের যথাযথ সম্মান দিয়েছেন। সন্ধ্যায় অসমের গুয়াহাটিতে রোড শো করেন তিনি। শ্রী শাহ আজ পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের মেমারির রসুলপুরে জনসভা করবেন। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল গতকাল পশ্চিম বর্ধমানের প্রচার কর্মসূচির পর দুর্গাপুরে এক সাংবাদিক সম্মেলন করেন। আত্মনির্ভর ভারত গঠনে দেশের সামাজিক ও ডিজিটাল মাধ্যমকে মজবুত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জঙ্গিপুরে এক নির্বাচনী জনসভায় বলেন, মিডিয়ার একাংশকে সঙ্গে নিয়ে বিজেপি ভোটে জেতার মিথ্যা প্রচার করে চলেছে। তিনি আরও বলেন, ফল বেরোলেই সব মিথ্যে ধরা পড়ে যাবে। শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল উত্তর গুজরাটের পাটনে জনসভা করেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে কর্ণাটকের ইয়াদগিরি জেলার গুরমিতকলে প্রচার চালান। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব উত্তরপ্রদেশের এটা জেলায় জনসভা করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট ইউজিসি নেট পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে। 16ই জুনের পরিবর্তে এই পরীক্ষা হবে 18ই জুন। পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এবার সারা দেশে একদিনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। দিল্লি হাইকোর্ট জানিয়েছে, দিল্লি সরকারের তৎপরতার অভাবই দিল্লি কর্পোরেশনের ছাত্রছাত্রীদের ন্যূনতম চাহিদা পূরণের ব্যর্থতার কারণ। দিল্লি কর্পোরেশনের ছাত্রছাত্রীদের দুরবস্থার প্রতি উদাসীন থেকে সরকার ইচ্ছাকৃতভাবে তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অনুপস্থিতিতে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন হাউস কোনো রকম কাজ করতে পারছে না। বিচারপতি মনমোহন এবং বিচারপতি মনমিত PS অরোরার বেঞ্চ গতকাল এই রায় দিয়ে জানিয়েছে, জাতীয় স্বার্থে মুখ্যমন্ত্রীর মতো পদাধিকারী কোনো ব্যক্তি অনির্দিষ্টকালের জন্য অথবা দীর্ঘদিনের জন্য অনুপস্থিত থাকতে পারেন না। গ্রেপ্তার হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রিত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত বিষয়, কিন্তু দীর্ঘদিন ধরে তাঁর অনুপস্থিতিতে দিল্লি কর্পোরেশনের ছাত্রছাত্রীদের অসুবিধা মেনে নেওয়া যায় না। অসম রাইফেলস নাগাল্যান্ডের মন জেলার ভারত মায়ানমার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে 11টি মর্টার টিউব, 10টি পিস্তল, 198টি হ্যান্ডহেল্ড রেডিও সেট, একটি স্যাটেলাইট ফোন এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম পাওয়া গেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এ ধরনের উদ্ধার কাজ অসম রাইফেলসের পক্ষে এক বড় সাফল্য। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD দক্ষিণ ভারতের উপদ্বীপ অঞ্চলে আগামী 5 দিন তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। এর মধ্যে রয়েছে তেলেঙ্গানা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরি। এছাড়াও পশ্চিমবঙ্গ, সিকিম এবং গুজরাটেও আগামী 2 দিন তীব্র তাপপ্রবাহ চলবে। ওড়িশা এবং বিহারেও আগামী 2 দিন অবস্থার কোনো পরিবর্তন হবে না। কেনিয়ার মাহিও অঞ্চলে বাঁধ ভেঙে যাওয়ায় 40 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর ফলে সাম্প্রতিক বন্যায় সে দেশে মৃতের সংখ্যা বেড়ে হলো 120। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই পূর্ব আফ্রিকায় অতি ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এল নিনোর প্রভাবে এই অতি ভারী বর্ষণ। কেনিয়ার আবহাওয়া দপ্তর মে মাস পর্যন্ত অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। কানাডায় একটি জনসভায় খালিস্তানের সপক্ষে স্লোগান ওঠায় ভারত তার তীব্র প্রতিবাদ জানিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী প্রধান বক্তা হিসেবে ওই জনসভায় উপস্থিত ছিলেন। বিদেশ মন্ত্রক গতকাল নতুন দিল্লিতে কানাডার ডেপুটি হাই কমিশনারকে ডেকে পাঠিয়ে এ ব্যাপারে গভীর উদ্বেগ এবং তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই ধরনের ঘটনা প্রমাণ করে বিচ্ছিন্নতাবাদ, চরমপন্থা এবং হিংসা কানাডায় রাজনৈতিক প্রশ্রয় পাচ্ছে। ইডেনে গতকাল IPL ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স 7 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। দিল্লি টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 153 রান করে। কুলদীপ যাদব 35 রানে অপরাজিত থাকেন। অধিনায়ক ঋষভ পান্ত করেন 27 রান। বরুণ চক্রবর্তী 3টি, হর্ষিত রানা ও বৈভব অরোরা 2টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে নাইট রাইডার্স 3 উইকেট হারিয়ে 16 ওভার 3 বলেই প্রয়োজনীয় রান তুলে নেয়। ফিল সল্ট 68 রান করেন। অধিনায়ক শ্রেয়াস আইয়ার 33 ও ভেঙ্কটেশ আইয়ার 26 রানে অপরাজিত থাকেন। অক্ষর প্যাটেল 2টি এবং লিজার্ড উইলিয়ামস 1টি উইকেট নেন। 4 ওভারে 16 রান দিয়ে 3 উইকেট নিয়ে বরুণ ম্যাচের সেরা হয়েছেন। এই ম্যাচে জয়ের ফলে KKR 9 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রইল। 11 ম্যাচে 10 পয়েন্ট পেয়ে দিল্লি ষষ্ঠ স্থানে রইল। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ IPL ক্রিকেটে লখনৌ সুপার জায়ান্ট মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। সিলেটে আজ মহিলাদের 5 ম্যাচের T20 সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত বাংলাদেশের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 3:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, গরিবদের ক্ষমতায়নের মধ্যে দিয়ে সরকার 25 কোটি মানুষকে দারিদ্র্য সীমার বাইরে নিয়ে এসেছে। মণিপুর লোকসভা আসনে 6টি ভোট গ্রহণ কেন্দ্রে আজ পুনর্নির্বাচন। খবর শেষ হলো।